নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকের অনুষ্ঠানে প্রথমত অনেকদিন পরে আমি সরাসরি লাইভ প্রোগ্রাম করছি। দর্শকদের নতুন করে সম্ভাষণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। দেশের বাইরে থাকার জন্য বেশ কিছুদিন আমি প্রোগ্রাম করতে পারিনি সরাসরি লাইভ। আজকের অনুষ্ঠানে আমরা এই দেশের কথা বলছিলাম, আমাদের দেশের মানুষদের নিয়ে আমাদের অবস্থা নিয়ে একটু আলোচনা করতে চাই। ব্যাপারটা কিরকম যে আমরা সম্প্রতি আমরা ভারত, আমাদের দেশ, আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি যে আমরা হচ্ছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জিডিপির নিরিখে। $4 ট্রিলিয়ন, 4 লক্ষ কোটি মার্কিন ডলারের বেশি হচ্ছে আমাদের জিডিপি বার্ষিক মূল্য, যা কিনা জাপানকে পিছনে ফেলে চতুর্থ স্থানে চলে এসেছে। আমাদের সামনে এখন জার্মানি, চীন এবং আমেরিকা, তিনটি মাত্র দেশ। গর্বের কথা, শ্লাঘার কথা। একজন ভারতবাসী হিসেবে আমিও গর্বিত বোধ করি। একই সঙ্গে কতগুলো প্রশ্ন ওঠে যে আমরা কি সত্যি এই সমস্ত উন্নত দেশের জীবনযাত্রা মানের কাছাকাছি যেতে পেরেছি? আমাদের দেশে মানুষের মাথা পিছু বা গড়পড়তা আয় কিরকম? তার থেকেও বড় প্রশ্ন, তাদের জীবনযাত্রা মান এই সমস্ত উন্নত দেশের তুলনায় কিরকম? তার থেকে আরো বড় প্রশ্ন যে জীবনযাত্রা মানের মধ্যে আমাদের দেশে যে বিপুল বৈষম্য আছে, তার ফলটা কি হচ্ছে? যার জন্য অনুষ্ঠানের নামটা আমি এভাবে দিয়েছি, বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতিতে 100 কোটি গরিব মানুষ, দরিদ্র মানুষ। সংখ্যাটা 100 কোটি না হয়ে 80 লক্ষ হতে পারে, বা 1 কোটি 10-15 লক্ষ হতে পারে, সেটা নিয়ে বিশেষজ্ঞরা বলবেন। কিন্তু অর্থনীতির জিডিপির আকারে আমরা যত বড়, আমাদের দেশের মানুষরা সে তুলনায় কিভাবে আছে তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অচিন চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন উন্নয়ন বিদ্যার বিশেষজ্ঞ অধ্যাপক অশোক কুমার সরকার, আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রাক্তন কলকাতার সম্পাদক প্রদীপ গুপ্ত। স্বাগত সকলকে অনুষ্ঠানে। আমি অশোক দা, আপনাকে দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চাই। 3টি প্রশ্ন আমি করছি। মাথা পিছু আয় আমরা কোথায়, জীবনযাত্রা মানে আমরা কোথায়, এবং বৈষম্যতে আমরা কোথায়? বৈষম্যটা নিয়ে বরঞ্চ পরে পুরোপুরি আলাদা করে আলোচনা করা যাবে। প্রথম দুটো নিয়ে, যে দেশগুলোর সঙ্গে আমরা তুলনা করছি, তাদের তুলনায় আমরা বলছি যে আমরা কাছাকাছি এসে গেছি, আমরা গর্ব করছি। গর্বের কারণও আছে, যে কোনো নাগরিক হিসেবে আমিও গর্ব করি। অনেক জিনিস আমাকে কিনতে হয়, বিদেশি প্রোডাক্ট কিনতে হয়। যেমন ঠিক এই মুহূর্তে যেটা আপনারা দেখছেন, আমাদের এই পডকাস্টটা দেখছেন, সেটার জন্য আমাকে স্ট্রিমিয়ার্ড বলে একটা প্ল্যাটফর্ম থেকে, গোড্যাডি বলে একটা প্ল্যাটফর্ম থেকে, এগুলো সবই আমেরিকান কোম্পানি, এখান থেকে কতগুলো জিনিস আমাকে কিনতে হয়। সেটা কেনার জন্য আমাকে ডলারে পেমেন্ট করতে হয়, কিন্তু আমি আয় করেছি চিরকালই ভারতীয় মুদ্রায় পেমেন্ট করতে হয়। যদি আমার একটা জিএসটি নম্বর থাকতো, যদি আমি ব্যক্তিগত কোম্পানি হতাম, যদি আমি গরিবের বদলে ওই উচ্চ 5% মধ্যে পড়তাম, তাহলে আমার প্রত্যেকটা জিনিসের দাম 18% করে কমে যেত। যেটার জন্য 118 টাকা দিচ্ছি, তার জন্য 100 টাকা দিলে হতো। প্রত্যেক মুহূর্তে বলে যে আপনাকে জিএসটি নম্বর আছে। এইটা যদি কেউ বিদেশে বিমান যাত্রা করছেন, কোম্পানির কোনো জিএসটি নম্বর থাকে, তিনি সেই সুবিধা পাবেন, আমরা পাই না। আমি পাইছি, সুতরাং যে কথাগুলো আমরা বলছি, যেগুলো অনেকে বলছেন, মন্তব্য করছেন, যেগুলো খুব এসোটেরিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সাধারণ মানুষের কথা নিয়ে বলুন, লোকের চাকরি যাওয়া নিয়ে কথা বলুন, এগুলো সকল সাধারণ মানুষেরই কথা আমরা বলছি। এটাই বলার চেষ্টা করছি যে দেশে অর্থনীতি বাড়ছে, এটা খুব ভালো খবর। দেশের অর্থনীতি আমিও তো একটা অংশ। আমি কি পাচ্ছি, আমরা কি পাচ্ছি ব্যক্তি হিসেবে, তা নিয়ে আমরা আলোচনা করছি। প্রদীপ, অনেকক্ষণ অপেক্ষা করেছো তুমি। প্রদীপ, তোমার বক্তব্য শুনি, সাংবাদিক হিসেবে, পর্যবেক্ষক হিসেবে, যেটা নিয়ে আমরা কথা বলছি, তোমার প্রাথমিক বক্তব্য। প্রথমেই বলি থ্যাংক ইউ আমাদের ডাকার জন্য, এবং অচিন্দা এবং অশোকদার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আর আমি বসে বসে নোটসও নিচ্ছিলাম, ওনারা যেগুলো বলছিলেন সেগুলো লিখছিলাম, কারণ সত্যি অনেক নতুন জিনিস তো বেরিয়ে আসছে। এই পুরো ব্যাপারটা না একটা ছোট ইতিহাস আছে। তোমার হয়তো মনে থাকবে, যখন আমি প্রথম চাকরি শুরু করি 87-88 সাল নাগাদ, মার্কিন যুক্তরাষ্ট্র 4 ট্রিলিয়নে পৌঁছলো, এবং তাই নিয়ে একটা বেশ হইচই হলো টলো। তখন তাদের আয় ছিল বোধহয় আয় তখন কি তখন বোধহয় $17,000 ছিল বছরে মাথা পিছু। সেই আয়টা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রায় $66,000 বছরে পৌঁছেছে।
চীন আমার মনে আছে 2000 সালে যখন এরকম 4 ট্রিলিয়নে পৌঁছলো, তখন ওদের ওই মাথা পিছু আয় ছিল বোধহয় $3,600 মতন। সেটা এখন চীনের ক্ষেত্রে বেড়ে টেড়ে ওদের ইকোনমিক সাইজ আমাদের প্রায় 5 গুণ, $20 ট্রিলিয়ন মতন। ওদের এখন মাথা পিছু আয় $12,000 মতন এসে পৌঁছেছে। জাপান, যাদের সঙ্গে আমাদের এখন খুবই তুলনা চলছে, জাপানের মাথা পিছু আয় কিন্তু এখন প্রায় $34,000 বছরে। সুতরাং 4 ট্রিলিয়নটা সেটার দিক দিয়ে দেখলেই বোঝা যায় যে 4 ট্রিলিয়নটা হলে হবে না, মাথা পিছু আয়টা খুব দরকার। এবং অশোকদা যেটা শুরুতেই বললেন, আমরা সেই ক্ষেত্রে কিন্তু পৃথিবীতে 119, 120, 126 এইরকম নম্বরে ঘোরাঘুরি করি, কিন্তু তাই বলে কি আমরা উন্নতি করিনি? অসাধারণ উন্নতি করেছি। মানে 2004 সালে মাথা পিছু আমাদের আয় ছিল $620-25, তাই না অচিন্দা? সেইটা এখন যদি বেড়ে যে ফিগারটা এখন দেয়া হচ্ছে যে 2000 কিছু ডলার, যাই হোক সেটাও তো একটা সাবস্ট্যান্সিয়াল উন্নতি। একটা দেশ 75 বছর স্বাধীনতার মধ্যে যেখানে মানুষ বাঁচতো 37 বছর, সেখানে এখন 78 বছর বাঁচছে। সুতরাং দেশের উন্নতি অসাধারণ হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই। আমাদের ইতিহাসটা পড়লেই সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। কিন্তু তাহলে আমরা দাঁড়িয়ে রয়েছি কেন? এখানে একটা ছোট আমি গল্প বলি, অচিন্তা বললো বলে আমি তাই বলছি। ধরো আমার পরিবারে, আমার টোটাল সংসারে 100 জন মানুষ আছে। তার মধ্যে আমার পরিবারের ভাই, দাদা, কাকা, জ্যাঠামশাই, আমি সবসুদ্ধ মিলিয়ে আমরা 50 জন চাষবাস করি। বছরের শেষে আমরা কিন্তু 17 পয়সা পাই সারা বছরটা চালানোর জন্য। আর আমার কিছু খুড়তুতো ভাই বোন ইত্যাদি, জ্যাঠামশাই ইত্যাদি আছেন, তারা ধরো আইটিতে চাকরি করেন, বা হয়তো ফাইন্যান্স সেক্টরে চাকরি করেন, বা হয়তো রিয়েল এস্টেট সেক্টরে চাকরি করেন। তারা হয়তো ওই 100 জনের সংসারের মধ্যে 30 জন লোক, তারা কিন্তু বছরে প্রায় 50 পয়সা পান খরচা করবার জন্য। এবারে তুমি ভাবো, আমরা 50 জন 16 পয়সায় চালাচ্ছি, আর ওরা 30 জন 50 পয়সা পায়। আর বাড়ির যিনি কর্তা, তিনি প্রায় 40 পয়সা পান, মানে বাকি পুরো পয়সাটাই তিনি পান। এর থেকে ভালো, মানে বৈষম্যটা আমাদের দেশে কিন্তু এক্স্যাক্টলি তাই। একদম আমি পার্সেন্টেজ গুলো যদি 100 জনের সংসারে আমি যদি কনভার্ট করি, এক্স্যাক্টলি সেটাই হয়। 50% মানুষ 16 পয়সায় চালাচ্ছে, 30% মানুষ 50 পয়সায় চালাচ্ছে, এবং বাড়ির যিনি কর্তা এবং তার ইমিডিয়েট পরিবার, তারা বাকি পুরো টাকাটা দিয়ে চালাচ্ছে। এই থেকেই বোঝা যায় যে টাকাটা বারবার আসছে। 70% বেশি ভারতীয় বোধহয় বছরে 1 লক্ষ টাকা এই একখানা মুদ্রা আয় নিয়ে চলে, অথচ যে লোকটি দিনে নয় ঘন্টায় হয়তো 1 লক্ষ টাকা আয় করে, তার সমান জিএসটি দেয়। তাই তো অচিন্দা? যে একদম সে সমান জিএসটি দেয়। তাহলে তো এটা তো একটা বৈষম্যতা, কারণ যে সারা বছরে 1 লক্ষ টাকা আয় করছে সেও জিএসটি দিচ্ছে, যে 1 ঘন্টায় 1 লক্ষ টাকা আয় করছে সেও সমান জিএসটি দিচ্ছে। এই যে বৈষম্যটা হলো কি করে? এটা এবার হলো এই কারণে আমাদের যে উন্নতিটা হয়েছে, 4 ট্রিলিয়নে যে পৌঁছেছি, সেটা হচ্ছে ওই 30%, 30 জন যে বললাম আমার পরিবারের সদস্য, সেই জায়গাটা থেকে। মানে ইনফরমেশন টেকনোলজি, পরিকাঠামো, ফাইন্যান্সিয়াল সেক্টর, রিয়েল এস্টেট, এইসব। হ্যাঁ, ফলত এই প্রত্যেকটি সেক্টর কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ। এটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তারা সেখানে চাকরি পেতে পারে, পার্মানেন্ট পেতে পারে, কিন্তু বেশিরভাগ এখন, অনেকেই এখন ক্যাজুয়াল পান। এই বৈষম্যটার কারণ হচ্ছে 4 ট্রিলিয়ন ডলারে আমাদের যেরকম করে উন্নতিটা এসছে, আমরা সেইখানে ক্যাপিটাল ইন্টেন্সিভ শিল্পগুলোর পেছনে, ক্যাপিটাল ইন্টেন্সিভ যেখানে প্রচুর টাকা বিনিয়োগ করতে হয় সেটাকে চালু করবার জন্য। প্রচুর টাকা না লাগালে সেই ব্যবসায় ঢোকা যায় না, প্রচুর টাকা না লাগালে বড় একটা ঝকমকে দোকান করা যায় না, একটা ঝলমলে একটা কারখানা করা যায় না যেখানে দিনে 15,000, 16,000, 18,000 জুতো তৈরি হবে। একটা করা যায় না যেখানটাতে 3,000 প্যাকেট পটেটো চিপস এবং তার সঙ্গে 2,000 প্যাকেট কুরকুরে তৈরি হবে একটা শিফটে। সুতরাং যেহেতু আমাদের উন্নতিটা ভীষণভাবে ক্যাপিটাল ইন্টেন্সিভ উন্নতি দিয়ে হচ্ছে, সেজন্য এই বৈষম্যটা এসেছে। এটার ভবিষ্যৎ যে ঠিক করা সম্ভব নয়, এটা তো আমরা কখনোই বলবো না।
অশোকদা, অচিনদা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে অনেক কিছু এলাকা এরিয়া আছে ভারতবর্ষে যেগুলি সরকার একদিকে বিনিয়োগটা পরিচালনা করছেন। সেই বিনিয়োগটা কোন দিকে যাচ্ছেন আমরা সবাই জানি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে কোয়ান্টাম কম্পিউটিং, তারপরে পরিকাঠামো, তারপরে সেগুলিতে আমরা তারপরে তোমার জ্বালানি, মানে বোথ নর্মাল জ্বালানি মানে তেল ভিত্তিক, কয়লা ভিত্তিক, আবার অন্যদিকে সোলার বা উইন্ড, এই সবগুলো দিয়ে এইসব জিনিসগুলোর মাধ্যমে সরকারের বিনিয়োগ হচ্ছে। কিন্তু সেইটার এই বৈষম্যটা ঠিক করতে গেলে কিন্তু শুধু ওই বিনিয়োগটা করলে হবে না। আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই, এই বিনিয়োগের মুখটা আরেকটুখানি অন্যদিকে করতে হবে। শিক্ষার দিকে, স্বাস্থ্যের দিকে, আবাসনের দিকে, এইসব দিকে মানুষের পাশে সরকারকে দাঁড়াতে হবে, সমাজকে দাঁড়াতে হবে। তার কারণ হচ্ছে সেটা যদি না হতো, 140 কোটি মানুষের মধ্যে এখনো 70 কোটির বেশি কোনো না কোনো ভাবে হয় বিনা পয়সায় বা প্রায় বিনা পয়সায় তারা খাদ্যশস্য পাচ্ছেন, তারা অন্যান্য খাবার পাচ্ছেন, তারা কোনো না কোনো রকমের লো কস্ট বা ফ্রি বা গরিব একদম লোয়ার এন্ডের হাউজিং পাচ্ছেন, তারা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন এবং বিভিন্ন সরকারি স্কুল কলেজে তারা শিক্ষা পাচ্ছেন। সুতরাং এত মানুষ এটার উপরে এখনো কেন নির্ভরশীল? $4 ট্রিলিয়ন হলো, অথচ 80 কোটি মানুষ 140 কোটির মধ্যে সম্পূর্ণভাবে এর উপরে নির্ভরশীল। সেটা কেন হচ্ছে? তাহলেই বোঝা যাচ্ছে যে বৈষম্যটা খুব বেশি হয়েছে, কিন্তু এটাও ঠিক, উন্নতিটাও অসাধারণ হয়েছে। আমি অন্তত ভারতীয় হিসেবে আমি অত্যন্ত গর্বিত বোধ করি যে আমরা যেখানে পৌঁছেছি, শিক্ষা দীক্ষা বলো, বললাম তো 37 বছর থেকে 38 বছর, 78 বছর এখন আয়ু মানুষের। কোন তৃতীয় বিশ্ব দেশ এরকম দেখাতে পারবে না। পৃথিবীতে এমন কোন ধরো মেডিকেল অপারেশন বা ট্রিটমেন্ট নেই যেটা আমাদের দেশে হয় না। হার্ট ট্রান্সপ্লান্ট থেকে, এগুলি তো আমাদের দেশের অসাধারণ একটা ইয়ে, এবং এগুলি সবই মেডিকেল সেক্টর ইত্যাদি আমাদের সবাই জিডিপির মধ্যে এগুলি আসছে। এটা সারা পৃথিবীর আমরা একটি উদাহরণ, একটা ইয়ে হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেক কাজ বাকি, আর বৈষম্যটা ঠিক করতে হবে। নয়তো এই 50 জনে 16 পয়সায় সারা বছর চালাচ্ছে, এটা তো বেশি দিন চললে সামাজিক কিছু অসুবিধা দেখা যেতেই পারে। এইটুকুনি যা বলবার। আমি একটা দর্শকদের জন্য বলছি, সম্প্রতিকালে আমার এক বহুদিনের বন্ধু মানে পরিচিত ব্যক্তি, প্রেসিডেন্সি কলেজে আমরা একসঙ্গে পড়তাম, তিনি তার রাজনৈতিক মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আমাকে বললেন যে আমি চাই তোর খুব প্রিয়জন একজন কেউ সন্ত্রাসবাদীদের গুলিতে মারা যাক, তাহলে তুই বুঝবি যে সন্ত্রাসবাদের জন্য কি করা উচিত, পাকিস্তানকে কিভাবে আক্রমণ করা উচিত। এতখানি ফ্যানাটিক মানুষ হয়ে যাচ্ছে, এতখানি মানুষ মূল্যবোধ হারিয়ে যাচ্ছেন। প্রিয়জন মারা যাক সে চাইছে, তার রাজনৈতিক মতবাদ প্রতিষ্ঠা হয়, এই জায়গায় আমি চলে যাচ্ছি। এর বিপ্রতিপে যেটা অসীম বাবু বলছেন, ভাবনার কথা, যে গরিব মানুষ আমার বাড়িতে বাসন মেজে দিয়ে আমাকে সাহায্য করেন, তার অবস্থার জন্য নিজে কি দায়ী, নাকি গোটা সমাজ দায়ী, গোটা পরিস্থিতি দায়ী? আমাদের দেশে একটা ভাবনা তৈরি হচ্ছে, ও লোকটা কাজ করে না, লেখাপড়া শেখেনি, ওর এই কাজটাই করা উচিত, ওর ভবিতব্য এটাই। আমরা ফোর্থ পিলার এটা মনে করি না, আমি ব্যক্তিগত মনে করি না। প্রদীপ আমার ছোটবেলা বন্ধু, জানে আমরা এটা বিশ্বাস করি না। প্রদীপ, আমি তোমার কথা দিয়ে শেষ করতে চাই যে তুমি কি ভাবো এই বিষয়ে, যে বৈষম্যের কথা আমরা বলছি, আমরা বড় অর্থনীতি হওয়ার কথা বলছি, আমাদের নিজেদের ঘরের দিকে কি আমরা তাকাচ্ছি? প্রদীপ, বৈষম্য না পৃথিবীর সব দেশেই আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অসাধারণ বৈষম্য আছে, লন্ডনে বসে আছেন অচিন্দা, ইউকে তেও বৈষম্যর অভাব নেই, যথেষ্টই বৈষম্য আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের কর্তব্য ভারতীয় হিসেবে এই বৈষম্যটা কমানোর জন্য যে নীতিগুলো আমাদের দরকার সেই নীতিগুলো প্রয়োগ করা। কারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি এবং আমাদের দেশের একটি ইতিহাস আছে যেখানটাতে মানুষে কষ্ট পেয়েই বড় হয়েছে। বৈষম্য থেকে বেরিয়ে বৈষম্যটা ঠিক করার রাস্তা, পাসপোর্ট বা এসকেপ রুট হচ্ছে খুব সহজ। যে রাস্তায় ঝুপড়িতে থাকে তাকে একটা পরিষ্কার আবাসন দাও, তার বৈষম্য কিছুটা কমবে।
যে খাবার পায় না তাকে ঠিক করে, তাকে স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে কারখানায় খাবার ক্যাজুয়াল লেবারার হিসেবে না ট্রিট করে প্রপার কর্মচারীর মতন তাকে নিউট্রিশনের ব্যবস্থা করো, বৈষম্য কিছুটা করবে। আরেকটা কমবে, সবচেয়ে বেশি কমবে আমার নিজের বিশ্বাস, শিক্ষার রাস্তাটা যদি খুলে দেয়া যায়, যেখানটাতে এই প্রাইমারি এডুকেশনের অবসেশনটা না এবারে আমাদের ছাড়তে হবে। একবিংশ শতাব্দীতে প্রাইমারি এডুকেশনে কারোর উন্নতি হয় না। আজকে যে ভালো ছাত্র সে যদি কোয়ান্টাম কম্পিউটিং এর সেই লেভেল অফ ইনস্টিটিউশনে পৌঁছতে না পারে, আমি যদি তাকে এমন করে রেখে দিই যে সে সারা জীবন জোম্যাটোর ডেলিভারি করে যাবে, তাহলে কিন্তু দেশের কোনো বৈষম্য কোনোদিনও কমবে না। প্রাইমারি এডুকেশনের মোহ ছেড়ে হায়ার এডুকেশনে সবাইকার জন্য সুযোগ করে না দিলে এ দেশে বৈষম্য কমবে না আমাদের। আর শুধু যে ছাত্রদের কথা বলছি না, প্রাইমারিটা তো দিতেই হবে, কিন্তু প্রাইমারিতে দাঁড়ি টানলে হবে না, প্রাইমারির যুগ কেটে গেছে। এইটা একটা ভীষণ ভাবে মানে যারা চাকরি দেন, যারা লোক খোঁজেন নতুন কোম্পানি স্টার্ট আপ তৈরি করার জন্য, তাদের সঙ্গে তো আমার ওঠা বসা, তারা সবাই বলে যে প্রাইমারিটা তো খুব ভালো, কিন্তু তারপরের এডুকেশনটা সে পরিবার তাকে সাপোর্ট করতে পারেনি, কারণ প্রাইভেট এডুকেশনের যা খরচা সেটা বেশিরভাগ পরিবারই দিতে পারে না, আর পাবলিক এডুকেশনের যে অবস্থা সেখান থেকে তাকে, আমি যদি একটা নতুন স্টার্ট আপ করতে চাই যেখানটাতে আমি কোনো অ্যাপ ডেভেলপ করছি, আমি কোয়ান্টাম কম্পিউটিং করছি, আমি এআই রিলেটেড স্টার্ট আপ করছি, আমি সেখানে পাচ্ছি না। বৈষম্য কাটাবার জন্য সরকারকে এই নীতিগুলো একটুখানি মনে করে করতে, এটা আমার বিশ্বাস। হবে কি হবে না জানি না, কিছুই খুব একটা বোধহয় লাগে না। স্কলারশিপের সংখ্যা, স্কলারশিপের জন্য শিক্ষাতে তো বাজেটারি অ্যালোকেশন বছরের পর বছর কমছে, এক বছর না হয় ভুল করে বাড়ালেন, বাড়িয়ে দেখুন না কি হয়। বাজেটারি অ্যালোকেশন যেরকম কমাচ্ছেন প্রতি বছর, এখন বোধহয় 3.5% না কত দাঁড়িয়েছে, সেটা 4.5 করে এক বছর দেখুন না, কারণ উচ্চশিক্ষা ছাড়া একবিংশ শতাব্দীতে বাঁচা অসম্ভব ব্যাপার।